প্রশ্নটা কি বলেছে? আফটার অ্যাচিভিং LLM ডিগ্রি, কেমন? LLM ডিগ্রি গ্রহণ করার পর মিস্টার শহীদ ওপেন্ডেড এ ল চেম্বার অন 1 আগস্ট 2016 সালের আগস্টের প্রথম তারিখে একটা চেম্বার খুলে উকিলের। অন 1 আগস্ট হিজ অ্যাকাউন্ট ব্যালেন্স ওয়াজ ক্যাশ টাকা 4000। ওর ক্যাশ টাকা, নগদ টাকা ছিল 4000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, মানে মানুষ থেকে টাকা পাইতো 1500 টাকা। সাপ্লাইস ছিল 500 টাকা। অফিস ইকুইপমেন্ট টাকা 5000 টাকা ছিল। অ্যাকাউন্ট পেয়েবল ছিল 4000 টাকা অ্যান্ড ক্যাপিটাল টাকা 4000। ড্রয়িং দ্য মান্থ আগস্ট দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ডিউরিং দ্য মান্থ আগস্ট টাকা ফলোয়িং ট্রানজ্যাকশন অক্রিউড। তাহলে নিচের লেনদেনগুলো সংগঠিত হয় আগস্ট মাসে। তাহলে এখানে আমরা কয়টা ঘর পাবো সেটা আমরা এই উপরের অংশটুকু থেকে বুঝতে পারতেছি না? উপরের অংশটা থেকে আমরা বুঝতে পারতেছি, কেমন? ক্যাশ হচ্ছে সম্পদ, তাহলে ক্যাশের অ্যাসেটের দিকে একটা ঘর পাবো। অ্যাকাউন্ট রিসিভেবল সেটাও সম্পদ, অ্যাসেটের দিকে একটা ঘর। সাপ্লাইস সম্পদ, অ্যাসেটের দিকে ঘর। ইকুইপমেন্ট সম্পদ, অ্যাসেটের দিকে ঘর। এরপরে অ্যাকাউন্ট পেয়েবল, এটা হচ্ছে দায়, তাহলে এটা লাইবিলিটি প্লাস ওনারিটির দিকে ঘর। ক্যাপিটাল এটাও দায়, এটাও হচ্ছে আমরা মালিকানা সত্ত্ব। লাইবিলিটি এবং ওনারিটির দিকে আমরা একটা ঘর পাবো। এবার বাকি এন্ট্রিগুলো দিয়ে কয়টা ঘর হয় সেটা দেখি একটু করে। 1 তারিখ কালেক্টেড টাকা 1400 অফ অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে এটার জন্য আর নতুন ঘর লাগবে না, কেমন? এটা রিসিভেবল এবং ক্যাশের সাথে সম্পর্ক। পেইড টাকা 2700 ইন ক্যাশ অন অ্যাকাউন্টস পেয়েবল। পেইড টাকা 2700 ইন ক্যাশ, নগদ পরিশোধ করেছে। অ্যাকাউন্ট পেয়েবলের ওই যে 4200 টাকা একটা বাকি ছিল না ওর কাছে, এখান থেকে টাকা দিয়ে ফেলছে 2700 টাকা। এরপর হচ্ছে আর্নড রেভিনিউ অফ টাকা 7500 অফ হুইচ 3000 ইজ কালেক্টেড ইন ক্যাশ। আর্নড রেভিনিউ মানে উপার্জন হয়েছিল আয়, ওর আয় হয়েছিল 7500 টাকা, কিন্তু তার থেকে 3000 টাকা ক্যাশ পাইছে। তাহলে বাকি টাকা বাকিগুলো টাকা কী হয়ে গেছে? বাকি রয়ে গেছে, অ্যাকাউন্ট পেয়েবল রিসিভেবল হয়ে গেছে, তাই না? তাহলে ক্যাশ এবং অ্যাকাউন্ট রিসিভেবল, আর নতুন ঘর লাগবে না। এরপর হচ্ছে পারচেস এডিশনাল ইকুইপমেন্ট টাকা 1000, পেইং টাকা 400 ইন ক্যাশ অ্যান্ড দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট। 1000 টাকার ইকুইপমেন্ট, এডিশনাল ইকুইপমেন্ট কিনছে, মানে অতিরিক্ত যন্ত্রপাতি কিনছে, ঠিক আছে? ওইখান থেকে 400 টাকা ক্যাশ দিয়েছে, আর বাকিগুলো দেয়নি, বাকিগুলো বকেয়া রয়ে গেছে। তাহলে বকেয়া হলে এটা কোথায় যায়? অ্যাকাউন্ট পেয়েবলে যায়। তাহলে ক্যাশও আছে, অ্যাকাউন্ট পেয়েবল আছে, আর নতুন করে ঘর লাগতেছে না। এরপর হচ্ছে পেড স্যালারিজ টাকা 2500 অ্যান্ড রেন্ট অফ ফর আগস্ট 900। তাহলে স্যালারি এবং এক্সপেন্স দুটোটাই খরচ, দুটোটা ক্যাশ টাকা দিয়ে পরিশোধ করতেছে, তাহলে ক্যাশ থেকে চলে যায়, ক্যাপিটাল থেকে চলে যায়। এরপর হচ্ছে উইথড্র টাকা 500 ক্যাশ পার্সোনাল। এবার দেখো পার্সোনাল কাজের জন্য উইথড্র করছে, এটা আমরা উইথড্র একটা ঘরও দিতে পারি, অথবা এটা ক্যাশের সাথে আমরা সংযুক্ত করতে পারি। চাইলে উইথড্রয়ের জন্য ঘর দিতে পারি, অথবা নাও দিতে পারি, কেমন? রিসিভ টাকা 2000 ফ্রম রূপালী ব্যাংক মানি বরোড অর নোট পেয়েবল। এই যে নোট পেয়েবলের মাধ্যমে টাকা গ্রহণ করছে, তাহলে নোট পেয়েবলটা দায় না, তাহলে লাইবিলিটি প্লাস ওনারিটির দিকে একটা কী হবে? নোট পেয়েবলের জন্য ঘর হবে, একটা নতুন ঘর পাইলাম। এরপর হচ্ছে ইনক্লুড ইউটিলিটি এক্সপেন্স ফর দ্য মান্থ আগস্ট অন অ্যাকাউন্ট টাকা 2500। ইউটিলিটি এক্সপেন্সের জন্য ঘর হয়েছে, ইউটিলিটি এক্সপেন্সের জন্য টাকা খরচ হচ্ছে 250 টাকা খরচ হয়েছে। তাহলে খরচ হলে ক্যাশ থেকেও চলে যায়, ক্যাপিটাল থেকেও চলে যায়, এখানের জন্য আর কোনো ঘর লাগবে না। আমাদের রিকোয়ারমেন্ট কী অঙ্ক করতে বসে? শো সামারি অফ ট্রানজ্যাকশনস প্রিপেয়ারিং টেবুলার অ্যানালাইসিস। এই যে টেবুলার অ্যানালাইসিস মানে হচ্ছে যে ইকুয়েশনের ঘরটা করা, বুঝছো? তারপরে বলছে প্রুফ অ্যাকাউন্ট ইকুয়েশন, মানে আমরা যে ঘরটা করতেছি সেখানে টাকাটা যে মিলছে সেটা সূত্রের মাধ্যমে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তাহলে আমাদের ঘরটা হবে কি কি? প্রথমে ডেট থাকবে, এরপরে অ্যাসেটের আন্ডারে থাকবে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইস, অফিস ইকুইপমেন্ট, তারপর সমান। এরপরে লাইবিলিটি, অ্যাকাউন্ট পেয়েবল, নোট পেয়েবল, এরপর হচ্ছে যে ওনার ইকুইটি, ক্যাপিটাল, এরপর রিমার্ক। এই ঘরগুলো আমাদের এই ম্যাথের জন্য হবে। এরপর আমরা এগুলা কোথায় কোথায় বসাবো সেটা একটু দেখাবো। তাহলে আমাদেরকে প্রথমে এখানে
ক্যাশের মধ্যে 4,000 টাকা ছিল, অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে 1,500 টাকা ছিল, সাপ্লাইসে 500, অফিস ইকুইপমেন্টে 5,000। অ্যাকাউন্ট পেয়েবলে ছিল 4,200, ক্যাপিটালে ছিল 4,000। তাহলে আমাদের অ্যাসেটের দিকে যোগফল ক্যাশ, রিসিভেবল, সাপ্লাইস, ইকুইপমেন্ট এই সবগুলো যোগফল হয়েছে 11,000। আর এদিকে অ্যাকাউন্ট পেয়েবল আর ক্যাপিটাল যোগ হচ্ছে 8,200। তাহলে টাকাটা সমান হচ্ছে না। টাকাটা সমান করার জন্য আরও 2,800 টাকা বাকি আছে। তাহলে এই 2,800 টাকা আমরা লোন পেয়েবল দিয়ে একটা ঘর করে ওই লোন পেয়েবলে 2,800 টাকা আমরা দেখাতে পারবো। ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাশ টাকা পাইছে, সেজন্য ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা পাইছে ক্যাশ 1400 টাকা ক্যাশের যোগ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বিয়োগ। তারপরে 2,700 টাকা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল থেকে পরিশোধ করছে, তাহলে 2,700 টাকা ক্যাশ চলে গেছে, তাই 2,700 টাকা ক্যাশ থেকে মাইনাস, এরপরে অ্যাকাউন্ট পেয়েবল থেকে মাইনাস। এবার 7,500 টাকা ও আয় করছে, এই আয়ের থেকে 3,000 টাকা ছিল ক্যাশ, তাই ক্যাশের মধ্যে 3,000, আর বাকি 4,500 টাকা পাইনি, সেটা অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে বসাইতে হবে, আর টোটাল 7,500 টাকা ক্যাপিটালের মধ্যে যোগ বসাইতে হবে। এরপরে 1,000 টাকার ও ইকুইপমেন্ট কিনছে, 1,000 টাকার ইকুইপমেন্ট কিনছে, তাই ইকুইপমেন্টের করে যোগ। বাকিটা 400 টাকা ক্যাশ দিছে, তাহলে 400 টাকা ক্যাশ থেকে চলে যাবে, কেমন? আর বাকি 600 টাকা দেয় নাই, তাহলে বাকি 600 টাকা কোথা দিতে হবে? অ্যাকাউন্ট পেয়েবলে যোগ দিতে হবে। এরপরে একটা হচ্ছে রেন্ট আর একটা হচ্ছে যে স্যালারিস, এর দুইটা মিলে 3,400 টাকা খরচ। তাহলে এই খরচটা ও ক্যাশ পরিশোধ করেছে, তাহলে এই খরচটা যখন ক্যাশ পরিশোধ করেছে 3,400 টাকা ক্যাশ থেকে চলে যাবে আর ক্যাপিটাল থেকে চলে যাবে। এরপর 550 টাকা এটা হচ্ছে উইথড্র করছে নিজের পার্সোনাল ইউজের জন্য, মানে ক্যাশ থেকে নিয়ে ফেলছে, তাহলে ক্যাশ থেকে চলে যাবে, ক্যাপিটাল থেকেও চলে যাবে। বাকি আছে 2,000 টাকা। 2,000 টাকা রূপালী ব্যাংক থেকে ও নিছে, তাহলে ও যখন টাকাটা নিছে পাইছে, তাহলে ক্যাশের সাথে যোগ হবে, অর্থাৎ ক্যাশে বসবে, আবার টাকাটাও নোট পেয়েবলের মাধ্যমে নিচ্ছে, তাহলে নোট পেয়েবল হচ্ছে দায়, সেজন্য নোট পেয়েবলের দিকে হবে 2,000 যোগ। এরপর 250 টাকা ইউটিলিটি